নমস্কার। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা আর এই সময় থেকেই আজকে ব্লগিং শুরু হলো। আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। হাতে 2 দিনের ছুটি আর রওনা দিচ্ছি নবাবের জেলা মুর্শিদাবাদ। কলকাতা স্টেশন থেকে রওনা দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস ব্যারাকপুরে এসে পৌঁছালো সকাল 7টা বেজে 23 মিনিটে। এখন থেকে প্রায় 3.5 ঘন্টা পর 193 কিলোমিটার প্রায় পথ পেরিয়ে আমরা পৌঁছাবো মুর্শিদাবাদ। তাই সকালের খাবার দাবার খেয়ে নিতে হলো। খাবারের মধ্যে ছিল নান, রুটি, আলুর দম, মিষ্টি, যার দায়িত্বে ছিল দিদি আর জামাইবাবু। ভরা বর্ষাকাল হলেও আজ বৃষ্টির দেখা নেই। ৭৮তম স্বাধীনতা দিবসের এক ঝলমলে সকালে আমরা সবাই মিলে যাচ্ছি ইংরেজদের অধীনে পরাধীনতা যেখান থেকে শুরু হয়েছিল সেই ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর দর্শনে। অনেক নদী, নালা, মাঠঘাট পেরিয়ে অবশেষে আমাদের ট্রেন ঢুকলো মুর্শিদাবাদ স্টেশন। নিমকি দেখতে তো ভালো লাগছে, ভালো না? ও যায়নি। হাজারদুয়ারি এক্সপ্রেসের ভাড়া হচ্ছে 375 টাকা, কিন্তু যে কোনো জেনারেল ট্রেনের জন্য মাত্র 40 টাকা। যেহেতু এই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসকালেটর আছে, সেই জন্য আমরা চিরাচরিত ওভারব্রিজ না ধরে এসকালেটরের উপর দিয়েই যাচ্ছি। স্টেশনের খুব কাছেই হাজারদুয়ারি এবং তার চারপাশ ঘিরে অজস্র হোটেল রয়েছে নানান রকম ভাড়ায়। অবশ্য লাগেজ যদি বেশি থাকে তাহলে আপনি টোটো ভাড়া করতেই পারেন, কিন্তু আমরা আজকে যাচ্ছি মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে, যেটা স্টেশন থেকে বেশ কিছুটা দূরে। সুতরাং আমাদের অটো ভাড়া করতেই হবে। প্রত্যেকের মাথাপিছু 20 টাকা করে ভাড়া সাধারণভাবেই। এরা কিন্তু সেই দামই নিলেন, আলাদা করে বেশি দাম চাইলেন না। এর থেকেই বোঝা গেল যে এরা ট্যুরিজমকে কতটা গুরুত্ব দেয়। বেঙ্গল ট্যুরিজম আছে না, সেটা। হ্যাঁ, ওই যে মতিঝিল। হাই বলো। কিছু বলে না, কিছু তো বলতে হয়। প্রমিতা বলুন তো, হাই বলুন তো। হাই। স্টেশন থেকে বেরিয়ে আমরা লালবাগের পথ ধরলাম মতিঝিল পার্ক আর রিসর্টে যাওয়ার জন্য, যার এখনকার নাম দেওয়া হয়েছে প্রকৃতি তীর্থ। এর আগে একে সবাই মতিঝিল ট্যুরিজম প্রপার্টি নামেই চিনত। মুর্শিদাবাদের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই মতিঝিল। ভাগীরথী নদী এখানে অনেকগুলো বাঁক নিয়েছে, তার মধ্যে একটা বাঁক সে ত্যাগ করে একেবারে সোজা পথ দিয়ে চলে গেছে। সেই ফেলে যাওয়া বাঁকের অংশটাই হচ্ছে মতিঝিল। এই বিশাল সম্পত্তির মালিক ছিলেন একসময়কার ঢাকার নবাব নওয়াজিস মোহাম্মদ খানের। অবশ্য এই নাম দিয়ে আপনারা কোনো কিছুর সঙ্গেই সংযুক্ত হতে পারবেন না, কিন্তু যদি আমি বলি যে এটি হচ্ছে ঘসেটি বেগমের স্বামীর সম্পত্তি বা তার মৃত্যুর পর ঘসেটি বেগমের সম্পত্তি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকের কাছেই সহজ হবে। বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ইংরেজদের হয়ে যারা বিরাট বড় একটা ষড়যন্ত্র করেছিলেন, তাদের মধ্যে সিরাজদৌল্লার মাসি এই ঘসেটি বেগমের নাম সবার আগে উঠে আসে। এই বিশাল অঞ্চল, যেটা অনেক দিন ধরে ভগ্ন আর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, সেটাকে পশ্চিমবঙ্গ সরকার সাজিয়ে গুছিয়ে রিসর্ট বানিয়ে 2015 সালে সর্বসাধারণের জন্য উদ্বোধন করেছে। এটা একটা পার্ক কাম রিসর্ট। বাইরের লোকেরা 30 টাকার বিনিময়ে এই পার্কটিকে উপভোগ করতে পারেন, আর ভিতরের দিকে যে রিসর্ট রয়েছে সেখানে থাকবার জন্য অনলাইন বুকিং করে আসতে হয়। এই যে বিশাল বাংলো প্যাটার্নের বাড়িটা দেখা যাচ্ছে, এরই নাম মতিঝিল ভবন।
এটাই আজ আমাদের রাত্রিবাসের অস্থায়ী ঠিকানা। রিসেপশনে দেখাতে হলো অনলাইন বুকিংয়ের রিসিট আর অরিজিনাল আধার কার্ড। এখানকার চেক ইন টাইম বেলা 12টা, তার মানে চেক আউট হবে পরের দিন বেলা 11টা। যেহেতু আগেই পৌঁছে গেছি সেই জন্য একটু বসতেই হলো। আর এই সময় চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আম পান্না। থ্যাংক ইউ। আমরা পেয়েছি ফার্স্ট ফ্লোরের 103 নম্বর ঘর। আসুন দেখাই ঘরখানা কেমন। এটা ডাবল বেডেড এসি রুম, জিএসটি সহ এর ভাড়া পড়েছে 3,360 টাকা। মতিঝিল রিসর্ট নিয়ে একটা আলাদা ভিডিওতে এই বিষয়ে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, তা না হলে এই ভিডিওটি আবার অনেকটা বড় হয়ে যাবে। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে আমরা চলে এলাম এই রিসর্টেরই রেস্টুরেন্ট রুমে। এখন আমাদের গন্তব্য হচ্ছে হাজারদুয়ারি। রাস্তার ঠিক পাশ দিয়েই প্রচুর দোকান তৈরি হয়ে গেছে, ফলে ফুটপাত বলে বিশেষ কিছু নেই। অবশ্য এটা একটা প্রাচীন জনপদ, সেই জন্য জনসংখ্যাও তুলনামূলকভাবে অনেক বেশি। এখন আমরা চলে এলাম হাজারদুয়ারি প্যালেস প্রাঙ্গণে। ছুটির দিন হওয়ায় ভিড়টা যথেষ্ট বেশি, আর ভালোভাবে বুঝে নেওয়ার জন্য এবং টিকিট কাটার হাত থেকে বাঁচবার জন্য আমরা একজন গাইডকে সঙ্গী করলাম। আপনাদের টোটাল নেব 400 টাকা 7 জনের। ওর মধ্যে টিকিট হচ্ছে 25 টাকা করে, এক একজনের 25 টাকা টিকিট লাগবে, সেটা আমি দেবো টিকিট দিয়ে। 25 টাকা করে কত হচ্ছে? 175 টাকা। আমাদের গাইডের জন্য বোঝানোর জন্য 350 টাকা রেট করা আছে, সেটা বললাম না। আপনাকে 400 টাকার মধ্যে টিকিট দিয়ে বলছি। আপনি 350 টাকা নেবেন, চলুন না হচ্ছে। হ্যাঁ 350 টাকা। হ্যাঁ 350 টাকা। এই যে ছাতা ধরুন, চলেন। হাজারদুয়ারি মন্দিরের ভেতরে প্লাস্টিকের বোতল নিষিদ্ধ, কিন্তু ব্যক্তিগত বোতল চলতে পারে। আমার নাম হচ্ছে আকবর শেখ। বর্তমানে আপনারা চলে এসেছেন হাজারদুয়ারিতে। এই হাজারদুয়ারির এই জায়গায় অবস্থিত, যে জায়গাটার নাম হচ্ছে কিল্লা নিজামাত। কিল্লা মানে ফোর্ট বা দুর্গ বোঝানো হচ্ছে, আর নিজামাত মানে নবাব ফ্যামিলিকে বোঝানো হচ্ছে। আর আপনারা হয়তো জানেন ইতিহাসের পাতায় টোটাল 18টা নবাবের নাম পাওয়া যায়, তার মধ্যে 5খানা নবাব স্বাধীন, আর বাদবাকি যে 13 জন নবাব রয়েছে প্রত্যেকে পরাধীন রয়েছে। ব্যাটল অফ পলাশির পরে যে সমস্ত নবাব হয়েছে প্রত্যেকে পরাধীন নবাব বলা হচ্ছে। হাজারদুয়ারি মিউজিয়ামের ভিতরে গাইডের প্রবেশ নিষেধ, তাই তিনি বাইরে থেকেই আমাদের অনেক কিছু বুঝিয়ে দিলেন আর নিয়ে গেলেন এর সামনের দিকে একটি মসজিদে। যে সমস্ত ধর্মপ্রাণ গরিব মুসলমানেরা মক্কা মদিনা যেতে পারেন না, তাদের জন্য নবাব সিরাজদৌলা এই মসজিদটি নির্মাণ করিয়ে দিয়েছিলেন। এর মধ্যে ছিল আরব দেশ থেকে আনা মাটি। এই মসজিদের উল্টো দিকে রয়েছে নিজামাত ইমামবাড়া। নবাবী আমলে দেশ বিদেশ থেকে আসা অতিথিদের এখানে রাখা হতো, আর এর ভিতরেও একটা মসজিদ আছে। এর উল্টো দিকেই বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ, যার 900টা আসল আর 100টা নকল দুয়ার বা দরজা আছে। হাজারদুয়ারি আর নিজামাত ইমামবাড়ার মাঝখানে রয়েছে এই বাচ্চেওয়ালি তোপ বা কামান। যে নবাবের সময় তৈরি হয় ওনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন জা, ইনি মীর জাফরের 5th জেনারেশন। আচ্ছা, এই বাড়িটা তৈরি করতে সে সময় খরচা করা হয়েছিল 16.5 লক্ষ সিক্কা, সেটা গোল্ডেন বা সিলভার হতে পারে। আচ্ছা, এই বাড়িটার হাইট রয়েছে 80 ফুট, দৈর্ঘ্য 424 আর প্রস্থ রয়েছে 200 ফুট। উপরটা হচ্ছে বাহির পথ, উপর দিয়ে বেরিয়ে আসবেন, ঠিক আছে। আর একটু এখানে রোদের মধ্যে দাঁড়াবো, দেখেন ওইখানে লাইট জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন? ওই লাইটের দুপাশে দুখানা গেট, যেটা খোলা যাবে না, দেখেন পুরো সিল রয়েছে, কোনো কবজা করা নাই, সেটা হচ্ছে নকল গেট। আর মধ্যেটা আসল গেট। ওই গেট আর এই গেট পুরো দেখেন স্ট্রেট রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তার কারণ কি, নবাব বসবে সেইখানে দরবার কক্ষে। এদিকে দেখুন, আমাদেরকে দেখুন। এই বাবা, তাড়াতাড়ি দেরি করলে দেরি হবে। রিসার্চ সেন্টার এইখানে বসে নবাব, তার উপরে বিশাল বড় ঝাড়বাতি, যদি আজকে দেখতে হবে না, কাজ চলছে। এইখানে যখন নবাব বসছে, এরা কি পাপেট নবাব, ক্ষমতা নেই, তাহলে ইংরেজ যেটা বলো সেটাই করবে। উনি সামনে বলছে ইমামবাড়াকে সাক্ষী রেখে বলছে, আমি যা বলবো সব ইমামবাড়াকে সাক্ষী রেখে বলবো, যাতে লোকে তার কথাগুলো মেনে নেয়। তার জন্য এই ঘরে মেন দরজা আর ওই ঘরে মেন দরজা পুরো একই রেখে তৈরি করা হচ্ছে।
ব্যাপারটা বুঝতে বলেন। মির্জা গালিব একটা উক্তি করেছিলেন, মানুষ কখন তোমাকে যদি মিথ্যের আশ্রয় নিতে হয় সর্বদা ধর্মকে বেছে নেবে, কারণ ধর্ম নিয়ে সর্বদা মিথ্যে কথা বলে, আর কখন যদি সত্য কথা বলা থাকে তাহলে সুরাপান করে নেবে। সুরা বলতে আজকে বাংলা কথা বলা হয়নি, এটা হচ্ছে ফলের তৈরি করা নির্যাস রস, সেটা পান করে মির্জা গালিবের একটা মির্জা গালিব। হাজারদুয়ারি প্রবেশপথে বাঁদিকে একটি সিংহের মূর্তি আছে, আর তার পিছনে কিছু স্ক্রিপ্ট লেখা রয়েছে। আমরা জানতে পারলাম এটা কিন্তু আরবি ভাষায় নয়, ফার্সি ভাষায় লেখা কিছু বাক্য। প্যালেস মিউজিয়ামে ঢোকার আগে আপনাকে কেনা প্লাস্টিকের জলের বোতলগুলো বাইরেই ফেলে রেখে যেতে হবে, আর মোবাইল ফোন অফ করে যেতে হবে। এর ভিতরে রয়েছে নানান রকম অস্ত্রশস্ত্র, মূর্তি, অয়েল পেন্টিং, নবাবদের ব্যবহার করা বাসনপত্র, পোশাক, আরও অনেক কিছু। কিন্তু এখানে নবাব সিরাজদৌল্লার ব্যবহার করা কোনো কিছু জিনিসই দেখতে পাবেন না, কেননা এটা তৈরি হয়েছে মীর জাফরের বংশধরদের দ্বারা। হাজারদুয়ারির পর আমাদের পরবর্তী গন্তব্য কাঠগোলা বাগানবাড়ি। অনেকেই দেখলাম এই পথটা আসছেন ঘোড়ায় টানা টাঙ্গা গাড়িতে করে, কিন্তু আমাদের তো আগে থেকেই টোটো রিজার্ভ করা হয়ে গেছে, তাই ইচ্ছা থাকলেও এ যাত্রায় টাঙ্গা চড়াই আর হলো না। কাঠগোলার বাগানবাড়িটি আসলে হলো একজন খুবই ধনী জৈন ব্যবসায়ীর বাড়ি। এটিকে উনি নিজের মনের মতো করে সাজিয়েছিলেন। তো এখানে ঢুকে দেখবার আগে ঠিক তার উল্টো দিকে একটা বিখ্যাত চায়ের দোকানে আমরা ঢুকে পড়লাম। সত্যি এখানকার চা অসাধারণ। যদি এখানে আসেন তাহলে এই দোকানের চা কিন্তু খেতে একদম ভুলবেন না। কত সুন্দর লাগছে না, একই রকমের জামা কাপড় পরেছে, দারুণ লাগছে। দুপাশে দেবদারু গাছের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে, আর তারপরেই এই বাগানবাড়ি খুবই সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। আর প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে হলুদ আর সাদার কম্বিনেশনে এই সুন্দর বাড়িটি। ঠিক তার পাশেই রয়েছে একটা সুড়ঙ্গ পথ। এই পথ দিয়ে যে চৌকো অংশটা দেখা যাচ্ছে সেইখানে কিছুটা জলের আভাস দেখতে পেলাম। শোনা গেল যে সামনেই যে ভাগীরথী নদী রয়েছে তার জল এইখানে আগে ঢুকতো, আর এই বাড়ির সকলে সেখানে স্নান করতেন। অবশ্য এখন নদীর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, যে জলটা রয়েছে সেটা স্থির হয়েই রয়েছে দেখলাম। কাঠগোলা প্রাসাদের সামনের দিকে রয়েছে একটা পুকুর, যার চারপাশ খুব সুন্দর করে বাঁধানো আছে, আর পুকুরে রয়েছে প্রচুর পরিমাণে লাল, সাদা, কালো মাছ। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। এখানে যে মিউজিয়াম আছে সেখানে ফটোগ্রাফি নিষেধ। এর মধ্যে রয়েছে পুরনো দিনের পালঙ্ক, আলমারি, বাসনপত্র, বিলিয়ার্ডের টেবিল, চেয়ার, ঘড়ি, যা দেখতে খুবই ভালো লাগবে। আর এর পাশেই রয়েছে একটা মিনি চিড়িয়াখানা। নবাবী আমলে এখানে নানান রকম জীবজন্তু থাকলেও এখন শুধু রয়েছে নানান রকমের পাখি, অ্যাকোরিয়ামের মাছ আর কিছু খরগোশ। আমাদের পরবর্তী গন্তব্য জগৎ শেঠের বাড়ি। নবাবী আমলের অত্যন্ত ধনী ব্যবসায়ীদের মধ্যে ইনি ছিলেন একজন। শোনা যায় সিরাজদৌল্লা ভরা রাজসভাতে তাকে অপমান করেছিলেন বলেই তিনি নাকি ইংরেজদের হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। অবশ্য এটার সত্যতা সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই। আরেকটা মজার বিষয় যে সত্যি সত্যিই কিন্তু জগৎ শেঠ এই বাড়িতে থাকতেন না। তার যে আদি বাড়ি সেটা গঙ্গাগর্ভে অনেক দিন আগে বিলীন হয়ে গেছে। এটা পরবর্তীকালে তার বংশের কোনো ব্যক্তিরাই বানিয়েছিলেন। এই বাড়িটিতে ইউরোপীয় আর ভারতীয় রাজস্থানী স্থাপত্যকীর্তির
একটা অদ্ভুত মেলবন্ধন দেখা যায়। খুবই সুন্দর, মাঝখানে একটা জলাশয় আছে আর দুটো গুপ্ত ঘরও রয়েছে এবং তার ভেতরে ঢুকলে নানান রকমের অস্ত্রশস্ত্র এবং অন্যান্য জিনিসও দেখতে পাওয়া যায়। এই বাড়িটিকে হঠাৎ দেখলে মনে হবে যেন হাজারদুয়ারির ছোট্ট সংস্করণ। এটি হচ্ছে নসিপুরের রাজবাড়ি। তৈরি করেছিলেন দেবী সিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে খাজনা আদায় করতেন এই দেবী সিং। অত্যাচারী হিসাবে তার খুবই দুর্নাম ছিল। এর ভিতরের দিকে রয়েছে খুব সুন্দর একটি রাধা মাধবের মন্দির। ঝুলন পূর্ণিমাতে এখানে ধুমধাম করে পুজো হয়, তারই প্রস্তুতি চলছে এখন। এছাড়াও এই সময় এই চত্বরে বেশ কিছু দিনের জন্য মেলাও বসে। সন্ধ্যা নেমে যাওয়ায় আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ করতেই হলো। ফিরে এলাম মতিঝিলে। পরের দিন শুরু হলো নতুন যাত্রা। একটা টুকটুক চেপে চলে এলাম লালবাগের পাঁচরাহা মোড়ে। এখান থেকে ভাগীরথী নদী পেরিয়ে আমরা যাব খোশবাগে। যাওয়া আসা মিলে একজনের টিকিট 10 টাকা, কিন্তু টিকিটের মধ্যে কোথাও টাকার সংখ্যা লেখা নেই। তো দুটো নৌকা একসঙ্গে যাবে? ওমা কি দারুণ! দুটো নৌকা একসঙ্গে যাবে নাকি? নাকি এটাই? ও অদ্ভুত, বাহ, দারুণ আইডিয়া। মানুষের প্রয়োজনে মানুষের উদ্যোগ নিয়ে আমাদের দিকে তো হুগলি নদী, এই নদীটার নামই। হ্যাঁ, আমাদের ওই জায়গাটায় গেলে আমাদের হুগলি নদী নাম হয়ে যায়, গঙ্গাই বলেন। আচ্ছা আচ্ছা, ভাগীরথী নয়, ভাগীরথী নদী। হ্যাঁ, আবার সব কিছুই তো উঠে গেছে একেবারে, সাইকেল, মোটর সাইকেল। নৌকার উপরে গাড়ি, গাড়ির উপর মানুষ। একটা নৌকা ঢুকলো আর এই নৌকাটা ছেড়ে দিল, ডাবল নৌকা। এখন আমরা চলেছি নবাব সিরাজদৌল্লার সমাধি আছে যেখানে, সেই খোশবাগে। পলাশির যুদ্ধে হেরে যাবার পর সিরাজকে বন্দি করা হয়। তারপর মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে মেরে ফেলে মোহাম্মদ আলী বেগ। খোশবাগের এই স্থানে তার মৃতদেহ কবরস্থ করা হয় তার প্রিয় দাদু আলীবর্দী খাঁর কবরের পাশে। এর আশেপাশে আরও অনেকগুলি কবর রয়েছে যাদের কোনো রকম নামকরণ বা পরিচয় জানা যায় না, ফলে এরা সিরাজের বংশধর হতে পারেন আবার নাও হতে পারেন, এ বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে একে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে এখন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। সামনের দিকে যে সমাধিক্ষেত্রগুলো রয়েছে বা পাশেও কিছু রয়েছে তাদের উপর কোনো ছাদ নেই, কিন্তু ভেতরের দিকের যে সমাধি অংশটি রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট যত্ন করেই ছাদ তৈরি করা হয়েছে এবং অনুমান করা হয় এর ভিতরেই সিরাজদৌল্লার কবর রয়েছে। এই সমাধিস্থলের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট কিন্তু সুন্দর সাদা রঙের মসজিদ রয়েছে। আমাদের এর পরের গন্তব্য প্রভু জগৎবন্ধু মহারাজের মঠ ও মন্দির, যা জগৎবন্ধু ধাম নামেই পরিচিত। মঠের পরিবেশ এক কথায় স্বর্গীয়।
এখন আমরা রয়েছি সতীর 51 পীঠের এক পীঠ কিরিটি মায়ের মন্দিরের কাছে। জনশ্রুতি অনুযায়ী এখানে দেবী সতীর কপাল ও কিরিটি অর্থাৎ মুকুট পড়েছিল। দীর্ঘকাল ধরে পতিত অবস্থায় থাকার পর এই মন্দিরটি পুনর্নির্মাণ করে দিয়েছেন খাগড়ার আঢ্য পরিবার। সামনে যে মন্দিরের মতো অংশটি দেখা যাচ্ছে এটি হলো পঞ্চমুণ্ডির আসন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন সাধক এসে দীর্ঘকাল সাধনা করে গেছেন। মায়ের মুখটি কি অপূর্ব দেখতে, দাঁড়ান আপনাদের সামনে গিয়ে একটু ভালো করে দেখাই। কি সুন্দর না দেখতে। মন্দির থেকে সামনে এগিয়ে গিয়ে দেখলাম একটি মেয়েকে শাখা পরানো হচ্ছে। সামনেই বিয়ে, বিয়ে সামনে কবে? এখনই বিয়ে হবে? মন্দিরে বিয়ে হবে? বাহ, কেন? মানে অসুবিধা আছে বাড়িতে? আচ্ছা আচ্ছা। যেহেতু আমরা মতিঝিলের ভিতরেই রয়েছি সেই জন্য এই অঞ্চলটাকে খুব ভালো করে এখনও দেখা হয়ে ওঠেনি, তাই এখন থেকেই একে এক্সপ্লোর করা শুরু করছি। টাকা করে টিকিট কেটে আমরা চেপে বসছি এখন টয় ট্রেনে। যদিও নাম টয় ট্রেন, কিন্তু এর চাকাগুলো মোটেই ট্রেনের চাকার মতো নয়, রাবারের। আমরা এখন ছোটদের মতো ট্রেনে চেপে চলেছি। যা খুশি লজ্জার করতে করতে আমাদের ট্রেন চলল সামনের দিকে এগিয়ে, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এক সময় হতো। এখন কিছু সময়ের জন্য বন্ধ আছে, হয়তো পরবর্তীকালে আবার শুরু হতে পারে। এই এইবার নামছি। থ্যাংক ইউ। আস্তে আস্তে যাবো। আমাদের ছেড়ে দিয়ে গাড়ি এখন চলে যাচ্ছে আর আমরা এখন প্রকৃতি বিক্ষণে ঢুকছি আমাদের কটেজে। ওই দিক দিয়ে ঢুকতে হবে। সূর্য ডুবে গেছে, সন্ধ্যার মেঘমালা সারা আকাশে আলপনা দিয়েছে। পরন্ত বেলায় এবার আমাদের বসবে চায়ের আসর। এত সুন্দর একটা পরিবেশে নিজের উপস্থিতিটাই আজ অবিশ্বাস্য মনে হচ্ছে। জীবনের কিছু কিছু সুন্দর মুহূর্ত হয়তো এমন হঠাৎ করেই তৈরি হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যায়ে এসে অনুরোধ করছি, এর কোনো অংশও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হবেন। আজকে তবে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। হৃদয় মাঝে
কিছু নাহি চাইব, আমারও পরানো যাহা চায়। আমি দেখেছি কামদুনির প্রতিবাদী মানুষ, আমি দেখেছি সন্দেশখালীর লড়াকু মানসিকতা, আমি দেখেছি ইদানিং ছাত্র যৌবনের প্রতিবাদী স্পর্ধা, আমি দেখেছি ইতিমধ্যে গর্জে উঠেছে ছাত্র যৌবন নির্যাতিতরা। আপনারা, হ্যাঁ আপনারা যারা নীতি আদর্শ মূল্যবোধে বিশ্বাস করেন, আরেকবার স্বাধীনতা আন্দোলনের মতো গর্জে উঠুন, জ্বলে উঠুক প্রতিবাদের বন্যি, মুক্ত করুক বাংলাকে বকাটে বন্ধু সরকারের হাত থেকে, বিচার হোক বাম আমলে ধনঞ্জয়ের ফাঁসির মতো করে। তাহলেই আমরা হতভগ্নরা সঠিক বিচার হবে। সাধু সাধু।